সেই দিন সকালবেলা বীরেশ্বর রায় বসে মামলা সেরেস্তার কাগজ দেখছিলেন। পাশে বসেছিলেন ম্যানেজার গিরীন্দ্র আচার্য আর মামলা সেরেস্তার নায়েব। পরামর্শ চলছিল গোপাল সিংয়ের মকদ্দমা নিয়ে। গোপাল সিং মণ্ডলান আদায়ী মহাল বীরপুরের মণ্ডল, তাকে উচ্ছেদ করে মৌজা বীরপুর খাস আদায়ে আনতে হবে। তার জন্য এক বীরপুর মহলে 400 নম্বর বাকি খাজনার মামলা দায়ের হয়েছে। আর এছাড়াও খোদ গোপাল সিংয়ের সঙ্গে দিওয়ানি, ফৌজদারি এসব জড়িয়ে 25 নম্বর মামলা। অবস্থাটা একটু জটিল হয়ে উঠেছে। প্রজারা সকলেই গোপাল সিংয়ের বশীভূত। তারা বলছে মণ্ডল গোপাল সিংয়ের হাতে খাজনা দেয় বরাবরই। তারা তাকেই জানে, তার সঙ্গেই তাদের বন্দোবস্ত। তাকে ছাড়া অন্য কাউকেই খাজনা দেবে না। জমিদারকে খাজনা দেবে গোপাল সিং। বীরেশ্বর রায় বসে ভাবছেন। গিরীন্দ্র আচার্য নিজের মাথার তালু নখ দিয়ে ক্রমাগত চুলকে যাচ্ছেন। মামলা সেরেস্তার নায়েব আসন পিড়ি হয়ে বসে ভাবছেন। প্রজারা এই কথা সকলেই বললে মণ্ডলান উচ্ছেদ হওয়া শক্ত হবে। বীরপুর মৌজার মণ্ডলান জমিদারকে আদায় দেয় 1,500 টাকা, আর নিজে থাকে প্রায় 500 টাকা। উচ্ছেদ হলে এই আদায় হাসতে হাসতে 3,000-এ দাঁড়াবে। কিন্তু সেই কথাটা বড় কথা নয়। বড় কথা হলো গোপালের মণ্ডলগিরি ঘোচাতে হবে, না হলে অপমানে শোধ হবে না। গোপালকে এনে কাছারিতে বসাতে হবে মেঝের ওপর মাদুরের আসনে। বীরেশ্বরের সোজা হিসেব, হেরে হারানো। মুন্সেফ কোর্টে হারলে জজ কোর্ট, আর সেইখানে হারলে হাইকোর্ট। তমলুক থেকে মেদিনীপুর, আর সেইখান থেকে কলকাতা। চলুক না, প্রজা কত চলতে পারে। আচার্য হঠাৎ মাথা চুলকানো বন্ধ করে বললে, একটা কাজ করা হোক। বীরেশ্বর রায় তার মুখের দিকে তাকালেন। নায়েব সোজা হয়ে বসল। আচার্য নায়েবের মুখের দিকে তাকিয়ে বললেন, মামলার সমন সমস্ত গায়েব করে পেয়াদাকে দিয়ে জারি হইল। রিটার্ন লিখিয়ে দাও, বুঝেছ? আজ্ঞে। তারপর ডিগ্রি হোক একতরফা, বুঝেছ? আজ্ঞে। কতক ডিগ্রি হোক, কতক মামলার মাঝখানেই টাকা দাখিল হোক। আজ্ঞে। বুঝলে না? আমরাই প্রজার নামে টাকা দাখিল করলাম, বুঝেছ? বুঝেছি আগে, হ্যাঁ বুঝেছি, এইবার বুঝেছি। যা ডিগ্রি হলো তার কতকগুলোতে আমরাই টাকা দাখিল করলাম। ঘরের টাকা ঘরে এলো। 2-4 কিংবা 10 নম্বর রেখে দাও, আর তামাদির মুখে মুখে জারি করে জিগিয়ে রাখো, বুঝেছ? আগে হ্যাঁ, জলের মতো। এ মোক্ষম পথ। হ্যাঁ আজ্ঞে, এর আর মান নেই। প্রজাদের জমিদারের সঙ্গে সম্বন্ধ স্বীকার হয়ে গেল। আগে হ্যাঁ, আমাদেরও হার হলো না। বাবা বীরেশ্বর, তুমি কি বলো? বীরেশ্বর বললেন, তা তো হলো সবই, কিন্তু প্রজার খরচ হলো না, অবস্থায় তারা দুর্বল হলো না। ধৈর্য ধরতে হবে বাবা। তিনি আঙুল তুলে বললেন, 3 বছর। 3 বছর পর নিলে মুচ্ছে 2 মামলাতে জড়িয়ে দেবো। আর এইদিকে খোদ গোপালের সঙ্গে চলুক ফৌজদারি দেওয়ানি। সুলতার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠেছিল বিস্ময়ে। তার দিকে তাকিয়ে সুরেশ্বর বললে, তুমি কি বিস্মিত হচ্ছ? সুলতা বললে, তা হচ্ছি। না হলেই বিস্ময়ের কারণ হতো আমার পক্ষে। সুরেশ্বর বললে, তখন ভারতবর্ষে ইংরেজ রাজত্ব এস্টাবলিশড বাই ল। সামন্ত ভূস্বামীরা জমিদারে পরিণত হয়েছে। মাইট ইজ রাইট, সেটা একমাত্র ইংরেজের। ভূস্বামীদের বিদ্রোহ দমনে লাঠিচার্জের রাইট নেই, যা কর আদালত মারফত। তাদের যুদ্ধ পিপাসা মেটাবার রণক্ষেত্র তখন একটাই, আদালত। মকদ্দমাই তখন যুদ্ধ, আর এই যুদ্ধে রক্তক্ষয় হয় না।
রক্ত শোষণ হয়। ফর্মটা পাল্টেছে। গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁ রুমালের পাতলা ইঁট বেঁধে সরফরাজ খাঁর কাছে পাঠিয়েছিলেন কোরআন বলে। পলাশী যুদ্ধে মির্জাফর যুদ্ধবিরতির আদেশ দিয়েছিল, ক্লাইভ সাদা ফ্ল্যাগ দেখিয়েছিল বলে। যুধিষ্ঠির দ্রোণ গুরুকে বধ করবার সময় অশ্বত্থামা হত ইতি গজ বলেছিলেন। প্রেমের কথা এই ক্ষেত্রে তুলব না, কিন্তু যুদ্ধে এটা আছেই। তোমাদের নতুনকালে এই মামলা যুদ্ধ গৌণ হয়ে ভোট যুদ্ধ বড় হয়েছে। আচ্ছা বলো তো সুলতা, হলপ করে বলো, সেই যুদ্ধে ফলস ভোটিং হয় কি না? রাগ করো না, আমি জমিদারির সপক্ষে আদৌ নই। আমি খুশি হয়েছি, আজই আমার জ্ঞাতিরা এসেছিল। জমিদারি উচ্ছেদ হচ্ছে। আইনটা বলবৎ হবার আগেই তারা জমিদারির অন্তর্গত খাস জোত, খাস পতিত, ভুয়ো চেক কেটে রায়বংশের নানা জনের নামে প্রজাপত্তন করতে চায়। তাতে জমিদারি গেলেও আসল বস্তু জমির একটা বড় অংশ রায়বংশের দখলেই থেকে যাবে। কিন্তু তাদের সেই প্রস্তাবে আমি রাজি হইনি। কমলেশ তারই জন্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আমাকে গাল দিচ্ছিল, তাও দেখে গেছো। তার হয়ে তোমার কাছে আমি মাপ চেয়েছি, বলেছি ও ইতর, নেশাখোর। আর তার সঙ্গে এটা বলিনি যে কমলেশ একজন উৎসাহী চরম বামপন্থীদের মতবাদের সমর্থক, পার্টি মেম্বার না হলেও তাদের দলের একজন বড় ভরসা। সুলতা বললে, কংগ্রেসের কথা বললে না? সুরেশ্বর বললে, তাও বলেছি, অতুলেশ্বরের কথা। আর তাছাড়াও রাজা, জমিদার, এরা তো সবাই এখন কংগ্রেসের দলে। কয়েকজন যোদ্ধার অন্তত একজন মহারাজ কুমার কমিউনিস্ট পার্টিতে আছে। তোমাদের দল খুঁজলে গোপনে আমিষভোজী 2-4 জন মিলবে, কিন্তু ওসব কথা থাক। আমার জবানবন্দি দিয়েই যাই আমি, তুমি শুনে যাও। সন্দেহ হলে প্রশ্ন করে ঘটনাকে পরিষ্কার করে নিও। তার বেশি অধিকার নিলে তোমার পক্ষেও সেটা ট্রেসপাস করা হবে। সুলতা হেসে বলল, আচ্ছা বলো। সুরেশ্বর বললে, ঠিক সেই সময় আরদালি এসে সেলাম করে দাঁড়িয়েছিল। বীরেশ্বর রায় তার দিকে মুখ তুলে তাকাতেই সে আবার সেলাম করে বলেছিল, ছেদি সিং আসিয়েছে বেনারসে। ছেদি সিং? চঞ্চল হয়ে উঠেছিলেন বীরেশ্বর রায়। ছেদি সিংকে তিনি 2 বছর আগে কাশী পাঠিয়েছিলেন। ভবানী কাশীতে বিমলাকান্তের বাড়িতে আছে কিনা জানতে পাঠিয়েছিলেন। কাশীতে যদি বিমলাকান্তের বাড়িতে সে থাকে, তবে তার সঙ্গে বিমলাকান্তের সম্পর্ক কি তাই জানতে চেয়েছিলেন। রাজা রাধাকান্ত দেব বলেছিলেন, বিমলাকান্ত তাকে তার এক ভগ্নীর কথা বলেছিলেন। তার সন্দেহ হয়েছিল তার এই ভগ্নী ভবানী ছাড়া আর কেউ নয়। ছেদি সিং ছাড়া আর কাউকেই এই কাজের ভার দিতে পারেননি। বিশ্বাসী ছেদি তার বাপের কাছে বাচ্চা চাকর ছিল। তারপর 15-16 বছর বয়সে সে তার চাকর হয়েছিল। তার যৌবনে সে তার দেহরক্ষীর মতো ছিল, তার সঙ্গে ছায়ার মতো ফিরত। ছেদি এখন বৃদ্ধ, তাকে পেনশন দিয়ে কলকাতার বাড়িতে রেখেছিলেন। ছেদি যখন কাশী যায় তখন বিদ্রোহ সবে শুরু হয়েছে। সে যাবার পর বিদ্রোহের আগুন জ্বলল গোটা উত্তর ভারত জুড়ে। কাশীতেও বিদ্রোহের আগুন জ্বলেছিল। বিদ্রোহে ইংরেজের ক্ষতি সামান্যই হয়েছিল, কিন্তু তার প্রতিশোধে ইংরেজ করেছে সেইখানে বীভৎস নরমেধযজ্ঞ। 10-12 বছরের ছেলেদের গুলি করে মেরেছে, মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে গাছের ডালে। আগুন জ্বালিয়ে হিন্দুস্থানীদের পাড়ার পর পাড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। বিহারে আড়াই কুমার সিংহের অধীনে বিদ্রোহ হয়েছিল। আড়া থেকে সাসারাম পর্যন্ত তিনি কোম্পানির গোঁড়াদের জীবন দুর্বহ করে শেষ পর্যন্ত ইংরেজের গুলিতে মারা গেছেন। সেখানেও ইংরেজ তার প্রতিহিংসার আগুনে ছারখার করে দিয়েছে সমস্ত কিছুই। আর এর মধ্যে ছেদি বেঁচে আবার ফিরে আসবে, এই প্রত্যাশা বীরেশ্বর রায় করেননি।
বিমলাকান্ত কমলাকান্ত বেঁচে আছে এখনো, এই খবরটা অবশ্য তিনি পেয়েছিলেন। 58 সালের প্রথমেই মিউটিন ঝড় শান্ত হয়ে আসছে। তখন চারিদিকে শুধু বিচারের নামে ফাঁসি চলছে। আর ঠিক সেই সময় বিমলাকান্ত চিঠি লিখেছিলেন রামব্রহ্ম ন্যায়রত্নকে। লিখেছিলেন, শ্রীচরণাম্বুজেষু অশেষ ভক্তিপূর্বক নিবেদন মেতং। পরে লিখি যে এই নিদারুণ সংকটপূর্ণ কালে সকল মানবী বিদেশস্থ আপন আপন স্নেহাস্পদ ও আত্মীয়বর্গ সম্পর্কে উদ্বেগ অনুভব করিতেছেন। সংবাদ না প্রাপ্ত হইলে সকলেই চিন্তিত হইয়া ধারণা করিতেছেন যে তাহারা হয়তো আর জীবিত নাই। এমন এক মম্মন্তরায় ইহা স্বাভাবিক। সেই কারণে আপনাদিগের জ্ঞাতার্থে নিবেদন যে আমাদিগের জন্য চিন্তা করিবেন না। কমলাকান্ত সহ আমি শ্রী শ্রী কালী মাতা ও শ্রী শ্রী নারায়ণের অনুগ্রহে নিরাপদ কুশলে রহিয়াছি। বড়ই দুর্যোগ এবং দুঃসময় অতীত হইল। বর্তমানে অত্রস্থ স্থানে ক্রমশই শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আসিতেছে। কীর্তিহার ত্যাগ করিয়া আসিবার পর হইতে এতাবৎকাল পর্যন্ত কোনো পত্রাদি আমি লিখি নাই। তাহার কারণ মনে মনে ইহাই ভাবিয়াছি যে পত্র আদান প্রদানে শ্রীযুক্ত বীরেশ্বর ভায়া ভাবিয়াছি যে আপনাদের উপর ক্রুদ্ধ হইবেন। বড়ই কষ্ট অনুভব করি, কিন্তু ইহা যখন আমার উপর দৈবরসের ফল, তখন ইহা লইয়া পরিতাপ করিয়া কি ফল? যাহা হোক, আমি বুঝিয়াছি আমি দূরে থাকিলেই মঙ্গল হইবে, তাহাতে আমিও শান্তিতে আছি। এইখানে আসিয়া আমি একটি কর্ম গ্রহণ করিয়াছি। আদালতে দেশীয় ভাষা হইতে ইংরাজিতে অনুবাদকের পদ প্রাপ্ত হইয়া ভালোই আছি। শ্রীমান কমলাকান্ত যথারীতি অধ্যয়নাদি করিতেছে। শ্রীযুক্ত বীরেশ্বর ভাতৃজীবনকেও কর্তব্যবোধে একখানি পত্র লিখিলাম। তদীয় কলিকাতাস্থ বাসভবনে ঠিকানায়। তিনি প্রত্যুত্তর দিবেন কিনা আমি জানি না, সম্ভবত দিবেন না। পরিশেষে আপনাদের নিকট নিবেদন, আপনারা তাহাকে অনুরোধ করিয়া সংসারী করুন। এত বড় রায়বংশ, তাহার একমাত্র উত্তরাধিকারী কমলাকান্ত। কমলাকান্তের ওপর শ্রীযুক্ত বীরেশ্বর রায়বাবু প্রসন্ন নহেন। এক্ষেত্রে মদীয় বিবেচনায় তিনি বিবাহ করিয়া সংসারী হইলে পুত্র কন্যাদি জন্মিলে তাহার মঙ্গল হইবে। তাহাকে বলিবেন, আমি পত্রেও তাহাকে লিখিয়াছি যে কীর্তিহাট হইতে আসিবার কালীন যে অর্থ ও অলঙ্কারাদি পাইয়াছিলাম, কর্পদকও ব্যয় করি নাই। তাহা সবই মজুদ আছে এবং তাহাকে সামান্য সামান্য লগ্নি ব্যবসায় বৃদ্ধি করিয়াছি। তদুপরি বর্তমানে কর্ম করিয়া যাহা উপার্জন করিতেছি তাহাই লইয়া কমলাকান্ত সন্তুষ্ট থাকিবে এবং কমলাকান্ত অধ্যয়নে কৃতী হইয়া উঠিতেছে। সম্প্রতি নবপ্রবর্তিত বিএ পরীক্ষা দিবে, পাশও করিবে। ইচ্ছা করিলে সে কোনো উত্তম সরকারি চাকুরিও পাইতে পারে। আইন অধ্যয়ন করিয়া উকিলও হইতে পারিবে। তাহাকে আমি এখন হইতেই বুঝিয়াছি, সে ভবিষ্যতে কীর্তিহাট সম্পত্তির কোনো অংশই দাবি করিবে না। আপনাদেরকে কুশল প্রাপ্ত হইলে সুখী হইব। আপনি এবং পূজনীয় শ্রী গিরীন্দ্র আচার্য খুড়া মহাশয়কে মদীয় সভক্তি প্রণাম জানাইতেছি। অধিকার আর কি। ইতি প্রণত শ্রী বিমলাকান্ত দেব শর্মা ভট্টাচার্য। পত্রখানা রামব্রহ্ম ঠাকুর তাকে দেখিয়েছিলেন। তিনি পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। সুরেশ্বর বললেন, জানো সুলতা, এই চিঠিখানা পড়ে সেদিন বারবার আমার ভ্রু কুঁচকে উঠেছিল। মনে মনে কল্পনা করতে চেয়েছিলাম বীরেশ্বর রায় চিঠিখানা পড়ে সেদিন কি করেছিলেন। সবুজ রঙের ডিম্বাকৃত স্ট্যাম্পের মাঝখানে সাদা রঙের কুইন ভিক্টোরিয়ার ছবিওয়ালা ছোট আকারের পুরনো খামটা তুলে ধরলে সুরেশ্বর। খামখানার দিকে তাকিয়ে দেখতে দেখতেই বললে, অনুমান করেছিলাম
বীরেশ্বর রায়ের মনের মধ্যে সংশয় সন্দেহ বোধ হয় আরও কুটিল হয়ে উঠেছিল। প্রকারান্তরে বিমলাকান্ত লিখেছে যে রায়বংশের এক বিন্দু রক্তের বা শুক্রের সম্পর্ক যখন কমলাকান্তের সঙ্গে নেই, তখন রায়বংশের সম্পত্তিই বা দাবি করবে কেন? তিনি অর্থাৎ বীরেশ্বর রায় নিশ্চয়ই রামব্রহ্ম ন্যায়রত্নের চিঠিখানা রেখে বলেছিলেন, চিঠিখানা আমার কাছেই থাক, আপনি এখন আসুন। রামব্রহ্ম ন্যায়রত্নকে বিদায় করে ঘরে গিয়ে মদ্যপান করে তুচ্ছ একটা কোনো কারণের আগে অন্ধ হয়ে সারাটা দিন চিৎকার করেছিলেন, অথবা কাঁসাইয়ের দহে কুমির বা ওই পারের জঙ্গলের ভালুক শিকার করতে যেতেন। তখন কাঁসাইয়ের দহটা কুমির থাকত, জঙ্গলেও ভালুক ছিল, মধ্যে মধ্যে বাঘও আসত। আজ এতদিন পর ছেদি সিং ফিরে এসেছে শুনে বীরেশ্বর রায় চমকে উঠেছিলেন। ছেদি সিং? ছেদি এতদিন পর ফিরেছে? সে বেঁচে আছে? তিনি ভেবেছিলেন ছেদি বেঁচে নেই, বেঁচে থাকলে ছেদি ফিরবেই, এই বিশ্বাস তার ছিল। কিন্তু দীর্ঘকাল চলে গেল এবং তার মধ্যে মিউটিনের মতো এমন একটা কাল গেল বলে ভেবেছিলেন ছেদি আর বেঁচে নেই। ছেদি ফিরে এসেছে এবং যখন এসেছে তখন ভবানীর খবর তার কাছে পাবেন, এই ধারণাটা বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল। তিনি আরদালিকে বললেন, তাকে নিয়ে এসো। আরদালি চলে গেল, কিন্তু তার আর তর সইল না, নিজেই উঠে বাইরে বেরিয়ে এলেন। আসবার সময় গিরীন্দ্র আচার্য ম্যানেজার কাকাকে এবং নায়েবকে বলে গেলেন, ও বেলা, বাকি কথা সব ও বেলা হবে, ছেদি এসেছে, ও বেলা। গিরীন্দ্র আচার্য বোধ হয় বিস্মিত হননি, তিনি ছেদিকে চেনেন। পুরনো লোকটির প্রতি বীরেশ্বর রায়ের মমতার কথাও তিনি জানতেন। বারান্দার একধারে ছেদি একটা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল এক পায়ে, আর একখানা পা তার খাটো হয়ে শূন্যে উঠে আছে। আর শুধু তাই নয়, একটা শুকনো বাঁকা গাছের ডালের মতো বেঁকে গেছে। লাঠি ধরেই ছেদি ঝুঁকে সেলাম করে বললে, হুজুর, গরিব পরবার আমার ফিরতে বহু দেরি হয়ে গেছে, কসুর মাপ কিয়া যায় মালিক, আমি ইচ্ছে করে দেরি করিনি, এই পায়ের কেলিয়ে দেরি হয়ে গেল। বীরেশ্বর রায় জিজ্ঞেস করলে, কি হয়েছিল পায়ে? গুলি? অনুমান করতে কষ্ট ছিল না, বেনারস মিউটিনি, কর্নেল নীলের নিষ্ঠুর প্রতিশোধ ব্যবস্থা, সব কিছুই রায় জানতেন। হ্যাঁ হুজুর, গলি, কলেজায় কি মাথায় বিঁধল না, বিঁধল পায়ে, নসিব। পেছন থেকে শিউরে গিরীন্দ্র আচার্য বলে উঠেছিলেন, অসুর, বেটারা অসুর, ওদের সঙ্গে মানুষ পারে? বীরেশ্বর রায় ছেদিকে বলেছিলেন, তার জন্য আফসোস করো না ছেদি, বেঁচেছ, জীব পরমাত্মা বাঁচিয়েছেন, সে বিশ্বনাথের কৃপা, ভাবনা কি? আমি তোমার সারা জিন্দেগির ভার নিলাম, তুমি কিছু ভেবো না। তোমার বাড়ির সব বেটা বহু পোতা নাতি এরা। ছেদি হাতে লাঠিটা শক্ত করে ধরল, যেন বার দুই টাল খেলে। কিছু বলতে গিয়েও বলতে পারল না, থরথর করে কাঁপতে লাগলো দুটো ঠোঁট, চোখ থেকে জল বেরিয়ে এলো। গিরীন্দ্র আচার্য শঙ্কিত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ছেদি? বীরেশ্বর বললেন, বুঝতে পারছেন না, মিউটিনের আগুনে সর্বনাশ হয়ে গেছে ছেদির। কাশিতে নির্বিচারে গুলি করে মেরেছে গোরারা। 10-12 বছরের ছেলেরা, তারা আর কি বোঝে, তারা মিউটিনি খেলা খেলছিল। একদল সিপাহী সেজে চেঁচাচ্ছিল, তাদের ধরে এনে কোর্ট মার্শাল করে সবগুলোকে। ছেদি সিং এতক্ষণে বললে, আমার 3 বেটাকে হুজুর গাছের ডাল में ফাঁসি লঙ্কা দিলে।
তামাম গাঁও মে আগুন লাগাই দিল। ব্যাস, সব। টপটপ করে তার চোখ থেকে জল ঝরতে লাগলো। তা তোরাই বা ওই ভীমরুলের চাকে খোঁচা দিতে গেলি কেন বাবা? গিরীন্দ্র আচার্য বললেন, ওরে কলি শেষে ওদেরই রাজত্ব রে, একচ্ছত্র। বিধির বিধানের বিরুদ্ধে। আহ। বীরেশ্বর বললেন, কি আর করবে বলো, এসেছো বেশ করেছো, ভালোই করেছো। তোমার সব ভার আমিই নেব ছেদি। তুমি বাঁচলে কি করে তাই আমি ভাবছি। তোমার পায়ে গুলি লাগলো, ওরা তবু তোমাকে ছেড়ে দিলে, ফাঁসি লটকালে না। এটাই তো আশ্চর্যের। গভীর দীর্ঘশ্বাস ফেলেছিল ছেদি। বলেছিল, আমাদের জামাইবাবু বিমলাকান্ত বাবু আমাকে বাঁচাইলেন হুজুর। উনার বাড়ি মেশে রোজ আসিয়েছিলেন। উনকে হিয়া শুনালাম কি গোড়া লোক। বীরেশ্বরাই বাধা দিলেন তাকে। সব শুনবো ছেদি সিং, তুমি ভেতরে এসো। এই বলে ভেতরে চলে গেলেন। লাঠিতে ভর দিয়ে এক পায়ে সে অনেকটা যেন লাফিয়ে চলার মতো ভঙ্গিতে এসে ঘরে ঢুকল। রায় আরদালিকে বললেন, এখন কাউকে আসতে দিও না, দরজাটা বন্ধ করে দাও। তুমি বিমলাবাবুর মোকাম গিয়েছিলে ছেদি? হ্যাঁ হুজুর। আপনি ভেজলেন আমাকে, ওই কাম লিয়ে গেলাম। জরুর গিয়েছিলাম হুজুর। তা তাকে দেখতে পাওনি? ঘাড় নাড়লে ছেদি। না। মিথ্যে কথা ছেদি, বিমলাকান্তবাবু তোমার জান বাঁচিয়েছেন বলছো। ওপরের দিকে হাত বাড়িয়ে একটু মুখ তুলে ছেদি ছাদের দিকে তাকিয়ে বললে, বিশ্বনাথজির নাম নিয়ে সে বলেছি হুজুর। ঝুট বাদ হাম কভি বলবে না আপনার সামনে, কভি না। ছেদির মুখে সে কথা খোদাই করা ছিল। বীরেশ্বর তার মুখের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। চেয়ারের ওপর বসেছিলেন, মাথাটা ঠেসানের ওপর হেলিয়ে দিয়েছিলেন হতাশায়। ছেদি বলেছিল, হুজুর তুমি এখন যাও। এই বলে আবার বলেছিলেন, না দাঁড়াও। তার কোনো খবর পাওনি বিমলাবাবুর কাছে? হ্যাঁ হুজুর, সেই খবর মিলিয়েছে হুজুর। খবর আমি আনিয়েছি। সোজা হয়ে বসে বীরেশ্বর রায় বলেছিলেন, কোথায় কোথায় ছেদি সিং? বানারস মে হি হুজুর। বানারস মে? তবে যে তুমি বললে। হুজুর, মাইজিকে বিমলাবাবুর কোঠি মে আমি নেহি দেখা হুজুর। মাইজি উহা থাকতেন না, থাকেন না। हमी कम से कम 20 रोज विमलाकांत हुजूर के कोठी में गिएसी हुजूर, कभी नहीं देखा, कभी नहीं। बहुरानी जी देवकन्या है हुजूर, सती माँ की माफिक तपस्या करती है। विश्वनाथ जी के मंदिर जाने वाली गली में उनके साथ हमारा पहला रोज मुलाकात हुआ। विमलाकांत हुजूर उन्हीं কহিলেন, ছেদি তোমার বহুরানী যোগিনী বন গিয়েছেন, काशी में ही उन्हीं आছেন, उनकी बाप के साथ रहती। लेकिन हमारा पासे उनकी कसम की बात लिएছেন कि उनकी ठिकाना कोई को हम नहीं देगा। ছেদি সিং বলেই গেল। বীরেশ্বর রায় স্তব্ধ হয়ে শুনে গেলেন। প্রথম দিন দুপুরবেলা গিয়ে বাড়িতে সে বিমলাকান্তকে দেখতে পায়নি, কিন্তু বাড়ির ছাদে শাড়ি শুকোতে দেখে সে ভেবেছিল বহুমাই এখানেই আছেন। ছেদি সিং জানত বীরেশ্বর রায়ের সন্দেহের কথা। মন তার ঘৃণায় রাগে ভরে গিয়েছিল। নকর যখন এসে বলেছিল
বাবুজি ঘর মে নেহি হ্যাঁ, কাছারি গিয়া। ছেদি বলেছিল, মায়জি কি কহো কি কীর্তিহার সে ছেদি সিং ভেদ মাংতা। নকরের কথা শুনে তিনি বলেছিলেন, কে ছেদি সিং? আমি তো জানি না। কথাটা ছেদি চাকরের পেছন পেছন গিয়ে অন্দরের দরবাজার এই ধারে দাঁড়িয়ে শুনে আর অপেক্ষা করেনি। জোর করে ঘরে ঢুকে বলেছিল, কি মাওজি, ছেদি সিংকে আপনি চিনছেন না? অ্যাঁ? কিন্তু কথাটা সে শেষ করতে পারেনি। সত্যই তিনি এক অপরিচিতা, একটি সুন্দরী যুবতী। তিনি বহু বটেন, কিন্তু বহু মাইজি নন। সে অপ্রতিভ হয়ে মাপ চেয়ে বলেছিল, কসুর হয়ে গেছে মা, কসুর হয়েছে, বহুত কসুর হয়েছে আমার, আমাকে মাপ করো। তিনি হেসে বলেছিলেন, বুঝেছি বাবা, তুমি কীর্তিহাটের বহু মাই এইখানকার সতী মাইকে খুঁজতে এসেছ, কিন্তু তিনি তো এখানে থাকেন না বাবা। তিনি একটু থেমে ভেবে নিয়ে বলেছিলেন, সে তো আমি বলতে পারবো না বাবা, কাশিতে তাকে লোকে সতীমাই বলে। তার খোঁজ করে দেখো, আর বাবুর সঙ্গে যদি দেখা করবে তো বিকেলে আসতে হবে। বাবুজি কাছারিতে কাম করেন, এখন সিপাহী লোক নিয়ে বহুত গোলমাল, তার জন্য তিনি খুব ব্যস্ত। ছেদি জিজ্ঞাসা করেছিল, আপনি আপনি কে মাইজি? মাইজি হেসেছিলেন এবং একটু ঘোমটা টেনে বাড়িয়ে দিয়েছিলেন। নকরটা বলেছিল, তুমি তো আচ্ছা বেদরিবোধ আদমি। মাইজি কে? মাইজি এই মোকামের মাইজি, বাবুজি স্ত্রী। অবাক হয়ে ছেদি তার মুখের দিকে তাকিয়ে থেকেছিল। মাইজি হেসে বলেছিলেন, হ্যাঁ বাবা, তুমি অবাক হচ্ছ, তাও হবারই কথা। তোমরা কি করে জানবে? কাশিতে এসে বাবুজির সঙ্গে আমার শাদী হয়েছে। ওই সতীমাই, তোমাদের বহুরানী, বাবুকে শাদী করিয়েছেন। আমি বুঝতে পারছি তোমার মন। তা বসো না তুমি, বিকেলে বাবু আসবেন, তার কাছে সব শুনবে। থাকো রামলাল, বাইরে ওই তোমার কামরায় ওকে বসতে দাও। বিকেলবেলা চোগা চাপকান পরে বিমলাকান্ত আপিস থেকে ফিরে ছেদি সিংকে দেখে সমাদর করে বলেছিলেন, ছেদি, তুমি দেশ এসেছ নাকি তোমাদের বহুরানীর খোঁজে এসেছ? বাড়ির ভেতর ঢুকে পড়েছিলে শুনলাম। লজ্জিত হয়ে ছেদি বলেছিল, হ্যাঁ জামাইবাবু, আমার বহুত কসুর হইয়ে গেল। আমি ভাবিয়েছিলাম, হ্যাঁ, তোমাদের বহুরানীজি এইখানেই থাকেন। একটু চুপ করে থেকে বলেছিলেন, না ছেদি সিং, তিনি তোমাদের বহুরানী সাক্ষাৎ দেবী। এখানে তাকে লোকে সতীমাই বলে। তিনি এইখানে কেন থাকবেন বলো? তিনি তার বাবার সঙ্গেই থাকেন। আমি তার পাতা জানি, কিন্তু আমাকে তিনি কসম খাইয়েছেন তার পাতা আমি যেন কাউকে বলতে পারবো না। বিশ্বনাথজি সামনে আমাকে বলিয়ে নিয়েছেন। ছেদি সিং কি বলবে ভেবে পায়নি। বিমলাকান্তই বলেছিলেন, আমি বুঝতে পারছি ছেদি সিং, তোমাকে বীরাবাবু তার খোঁজেই পাঠিয়েছে। তার ধারণা তোমাদের বহুরানী এখানেই থাকেন, কিন্তু না, তা নয়। বীরাবাবুকেও আমি দোষ দেব না ছেদি সিং, দোষ তারও নয়। তোমাদের বহুরানীর এটাই বোধহয় নসিব, রাজরানী আর যোগিনী হয়ে গেল। পার্বতী মাই যেমন শিবের জন্য যোগিনী হয়েছিলেন, তোমাদের বহুরানী ঠিক তাই হয়েছেন। তুমি যদি তার খোঁজেই এসে থাকো তবে খোঁজ করো। কাশীধামে দিনের ভাগে কেউ তাকে দেখে না। রাত্রে কোনো কোনো দিন বিশ্বনাথজির আরতির পর যখন সব লোক চলে যায় মন্দির থেকে,
তখন অন্নপূর্ণা মাতাজির মন্দিরের পাশে কালী মায়ের আস্তানা থেকে তাকে বের হতে দেখতে পাবে। সঙ্গে থাকেন তার বাপ, নয়তো কমলাকান্ত বাবুয়া। কমলাকান্ত তার কাছেই থাকে। কিন্তু সাবধান ছেদি, তিনি কথা না বললে তুমি তাকে দিক করো না, তাহলে পাণ্ডারা তোমাকে মেরে জখম করে দেবে। তবে কবে যে তিনি আসেন তার কোনো ঠিকানা নেই, সে তার আপনা মর্জি আর খেয়াল হয়। ছেদি অবাক হয়ে শুনছিল। এইবার বলেছিল, আমাকে যে একবার তার দর্শন পেতেই হবে জামাইবাবু। বীরাবাবু যে আমার বাওড়া হয়ে যাবে হুজুর। কিন্তু সে তো ফিরবে না ছেদি সিং, তার জন্য সে জোড়াসাঁকোর জগদ্ধাত্রী বহুজিকে পত্র লিখেছেন, আমি জানি। মীরাবাবু শাদি দিতে লিখেছেন, আমাকেও এই বয়সে আবার বিয়ে করিয়েছেন। তুমি ফিরে যাও। ফেরা তো এখন কঠিন হবে, চারিদিকে সিপাহীরা হাঙ্গামা করছে। আড়াতে জগদীশপুরে কুমার সিং দানাপুরের সাহেবান লোককে কেটেছে, তার থেকে চিঠি লেখো। না হুজুর, তার দেখা যে আমাকে পেতেই হবে। তবে চেষ্টা করে দেখো। 3 দিন পর দেখা পেলে ছেদি সিং, তখন মিউটিনের আগুন জ্বলে উঠবে এমন সময়। আজিমগড়ে তখন গোলমাল শুরু হয়ে গেছে। আজিমগড় থেকে কোম্পানি 17 লাখ টাকা বেনারস পাঠাচ্ছিল। আজিমগড়ের দেশি সিপাহীরা টাকাটা আটক করেছিল, কিন্তু সাহেবান লোক জবরদস্তি সেই টাকা শেষ পর্যন্ত পাঠালেন। সেইখানে সিপাহীরা ক্ষেপে উঠল। সাহেবেরা বিবি লোকের সঙ্গে পল্টনের লাইক ব্যারেকে খেতে বসেছিলেন। গুলিগোলার আওয়াজ উঠতে লাগল, বাইরে বিগল বাজল। আরম্ভ হয়ে গেল মিউটিনি। আগুন জ্বলল আজমিরগড়ে। সিপাহীরা কোয়ার্টার মাস্টারকে গুলি করে মারলে। একদল ঘোড়সওয়ার সিপাহী ঘোড়া ছুটিয়ে এসে পথ থেকে 7 লাখ টাকা লুট করে নিয়ে গেল। টাকা লুটে নিয়ে সিপাহীরা ছুটেছে ফয়জাবাদের দিকে। আর খবরটা বেনারসে এসে পৌঁছেছে 2 দিন আগেই। ছেদি যেদিন বিমলাকান্তের সঙ্গে প্রথম দেখা করে তারপর দিন। সেদিন শহরে গুজব থাকলেও শহর ঠান্ডা ছিল। ছেদি সিং সেদিন সন্ধে থেকে বিশ্বনাথের গলিতে অপেক্ষা করেও মাইজিকে দেখতে পায়নি। গরমের সময় সে এসে দশাশ্বমেধ ঘাটে শুয়েছিল। দ্বিতীয় দিনও পায়নি। সেদিন খবরটা এসেছে। যা এতদিন চাপা কানাকানি ছিল তা এবার লোকে মুখ ফুটে বলছে। এইবার যাবে ফিরিঙ্গি লোক, যাবার ওয়াক্ত হয়েছে। আর তৃতীয় দিন শোনা গেল দেশি সিপাহীদের বন্দুক তলোয়ার সব কেড়ে নেবে। সিপাহীর এর চেয়ে অপমান আর হয় না। আর ওদিকে আদালতের নাজির পণ্ডিত গোকুল চাঁদ আর সুরজ সিং কাছারির মধ্যে সাহেবানাদের বিবি আর বাল বাচ্চাদের নিয়ে গিয়ে তুলেছেন। তাদের সঙ্গে কাজ করছেন বিমলাকান্ত। তার এখন সময় নাই, অবসর নাই। ছেদি বিমলাকান্তের বাড়িতেই ছিল। সারাদিন গঙ্গার ঘাটে ঘাটে ফিরত আর সন্ধ্যার সময় আসতো বিশ্বনাথের মন্দিরে। দাঁড়িয়ে থাকতো মন্দিরের দরজা বন্ধ হওয়া পর্যন্ত। খানা গিয়ে পাকিয়ে খেয়ে নিত জামাইবাবুর বাড়ি। সুরেশ্বর বললে, তুমি জানো কি না জানি না সুলতা, সেইকালে বিহার ইউপির ব্রাহ্মণ ছত্রীরা যারা এই দেশে আসতো তারা যে কাজই করুক না কেন মাইনে নিয়ে বাঙালি রান্না তারা খেত না। বাঙালি মাছ খায় বলে তাদের অভিযোগ বহু পুরাতন। তখন আবার নতুন করে অভিযোগ উঠেছে বাঙালি আধা কিরিস্তান হয়ে গিয়েছে, তারা বাবুর্চির হাতে খাবার খায়, মুরগি খায়, পেঁয়াজ খায়। ছেদি সিং কাশিধামেও বিমলাকান্তের মতো নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতেও খেত না। সে জাতে ছিল ছত্রী, অর্থাৎ ক্ষত্রিয়। সেসব কথা থাক। তৃতীয় দিন যেই কাশিতে ভূমিকম্প হয় না বলে প্রবাদ আছে, সেই কাশি ওই উত্তাপে ভূমিকম্পের মতোই যেন মাথা নাড়া দিলে। আর সঙ্গে সঙ্গে বড় ভূমিকম্পের সময় মাটির ভেতরে যে একটা চাপা গোঙানি শোনা যায়, তেমনি একটা মানুষের চাপা গর্জন উঠল।
সেদিন সন্ধে থেকেই লোকের এইখান ওখান জটলা জমে উঠেছে। ভাঙের দোকানে বিক্রি বেড়েছে। সেই দিনও ছেদি ওই অন্নপূর্ণা মন্দিরের দরজার পাশে ঘোরাফেরা করছিল। আরতির কাসর ঘণ্টা থামল। প্রথম প্রহর শেষে নহবত থামল, আর গলিতেও লোকজন কমে গেল। গরু ষাঁড়গুলি বিশ্রামের জন্য শুয়ে পড়তে শুরু করেছে। বাজারের দোকানদানিতে ঝাঁপ পড়েছে। ছেদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ হয়ে ফিরে আসবে বলে উঠি উঠি করছে, হঠাৎই তার কানে এলো ভেতর থেকে কেউ বলে উঠল, জয় সতী মায়েজি কি। মিষ্টি নারী কণ্ঠে কেউ যেন উত্তর দিল, জয় শিব সীমন্তনী কি। চমকে উঠল ছেদি। সে উত্তেজনায় উঠে দাঁড়ালো। একটু ভেবে নিয়ে সিং দরজাকে সামনে করে গলির উল্টো পাশ ঘেঁষে হাত জোড়ো করে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মশাল হাতে একটা লোক বেরিয়ে এলো। তারপর সে যাকে দেখলে তাকে দেখে তার আর বিস্ময়ের অবধি রইল না। 17-18 বছরের এক নজওয়ান। রূপ ছিল তার, রূপবান নজওয়ান। বুকে ছাতিও এতখানি, মাথায় যে এরই মধ্যেও অনেকের চেয়ে উঁচু হয়ে উঠেছে, কিন্তু তা দেখে ছেদি অভিভূত হয়নি। সে অভিভূত হয়েছে এই জন্য যে সে তার চোখ এবং চাউনির মধ্যে, তার নাকের ডগার মধ্যে সে নজওয়ানিকালের বীরাবাবুর চোখ চাউনি দেখেছে। নাকের জায়গাটা অবিকল সেই রকম। মশালচারী মশালের আলোয় গলির ভেতর ঠাইটা আলোময় হয়ে উঠেছে। অবাক হয়ে সে দেখেছে। তার সেই দৃষ্টি দেখে সেই নজওয়ান ধমক দিয়ে বলে উঠল, কন হ্যায় তুম? আয়। এইবার সে চমকে উঠল। গলার আওয়াজের মধ্যে বীরাবাবুর আওয়াজ, কথা বলার ঢঙের মধ্যে অবিকল সেই ঢং। ছেদি জবাব দিতেই ভুলে গেল, চেয়ে রইল নজওয়ানের মুখের দিকে। বাবুয়া, সেই কমলাকান্ত বাবুয়া? কি তাজ্জব! নজওয়ান দরজার সিঁড়ি থেকে লাফ দিয়ে নেমে এসে একেবারে তার সামনে দাঁড়িয়ে আরো গম্ভীর আওয়াজে বললে, ক্যা মাংতা হ্যায়? আর ঠিক সেই মুহূর্তে সিঁড়ির ওপর দাঁড়ালেন যিনি। তাকে চিনতে এক মুহূর্তও দেরি হলো না ছেদি সিংয়ের। 7-8 বছর হয়ে গেল। মহুরানীজি একদিন রাত্রে কাঁসাইয়ের ঘাটে গায়ের গহনা খুলে রেখে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। সেও এই বর্ষার সময়ে ভরা কাঁসায় ভেসে গিয়েছিলেন। আর তারপর আজ এই এতদিন পরেও দেখে চিনতে তার এক লহমা দেরি হলো না। তার চোখ নজওয়ান কমলাকান্তের মুখ ছেড়ে তার দিকে নিবদ্ধ হয়ে গেছে। সে বলতে যাচ্ছে, বহুরানীজি, মাইজি, কিন্তু তার আওয়াজ যেন বের হচ্ছে না। কমলাকান্ত, কি হলো? কে যেন বহুরানীজির পেছন থেকে কথা বললেন। এই একটা লোক, যেতে দাও, চলো। কে ও? কে? এইবার কণ্ঠস্বর সতী মাইজির। বহুরানী মায়। ছেদির গলা কেঁপে উঠেছিল থরথর করে। তুমি ছেদি? ছেদি সিং? মাইজি? ততক্ষণে লোক জমে গেছে সেখানে। সতী মাইজি কারোর সঙ্গে কথা বলেন না। তিনি আসেন, জপ করেন, চোখ থেকে জল গড়িয়ে পড়ে ধারায় ধারায়, আর তারপর তিনি উঠে চলে যান। কিন্তু আবিষ্টের ভাবটা কাটে না। কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে থাকেন। অনেকক্ষণ পর জ্ঞান হয়, আর তখন তিনি ধীরে ধীরে ওঠেন এবং চলেন কমলাকান্তের পেছন পেছন। পেছনে থাকেন তার বৃদ্ধ বাপ। কমলাকান্তের সামনে থাকে মশালচি। শশব্যস্ত হয়ে পথ করে দিয়ে সরে দাঁড়ায় পথের লোক। তিনি কারোর সঙ্গে কথা বললে লোক জমবে বই কি। লোকটা কে? কমলাকান্ত ছেদির মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতেই প্রশ্ন করলে, এ সেই ছেদি সিং ভালো মা?
সতীমাই বললেন, হ্যাঁ, কিন্তু তুই সর। তিনি সামনে এসে দাঁড়ালেন। ছেদির মুখের দিকে তাকিয়ে বললেন, ছেদি? ছেদি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললে, মাইজি, বহুরানীজি, তোমার বাবু কেমন আছেন ছেদি? বাবু? হামারা বীরা বাবু? তার চোখ দুটো যেন এক মুহূর্তে ফেটে গেল, জল বেরিয়ে এলো। পেছন থেকে মাইজির বাপ, সেও তাকে চিনতে পেরেছিল। তিনি বললেন, বাসায় চলো মা, বাসায় চলো, পথের মধ্যে এইসব কথা কেন? মাইজি বলেছিলেন, এসো ছেদি। ভালো মা? কি রে? আমি ওই বাড়ি চললাম বাবার কাছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইজি বললেন, তাই যা। বীরেশ্বর রায়ের সামনে বসে সেই দিনের বৃত্তান্ত বলতে বলতে ছেদি চোখের জল সামলাতে পারেনি। বারবার সে চোখ মুছছিল। বীরেশ্বর রায় চুপ করে বসে শুনছিলেন। আকস্মাৎ যেন বলে উঠলেন, ছেদি, সে কি বললে বলো, কি বললে তোমাকে? হুজুর, सिर्फ आपकी बात। ছেদি, তোমার বাবু কেমন আছেন? বাবুজির তবিয়ত আচ্ছা আছে? বাবুজি তোমার দারু কি বহুত পিচ্ছেন? বাবুজির মেজাজ কি বহুত খারাপ আছে? আমি আর কি বলবো হুজুর, बहुरानीजीर पासे कुछ छापी नहीं। तपस्या से सब कुछ उनकी मालूम आछे हुजूर। देवकन्या साक्षात देवी हुए गिয়েছেন तपस्या करके। हुजूर, शफी बीवी की बात भी उनको मालूम है। আমার মুখ দেখলেন আর বলিয়ে দিলেন। আমার খোঁজে আসিয়েছো ছেদি? তোমার বাবু ভেজিয়েছে? হ্যাঁ, আমি कुछ বললাম না হুজুর। আমার डर লাগলো। देखलम हुजूर, केश में तेल नहीं, सारा बदन में एक आभरण नहीं, हाथ में शंख बास कुछ नहीं, एक बास हुजूर, लाल पाड़ एक साड़ी, बस। আমি কিছু বললাম না। মাঝি থোড়া হাসলেন, কহিলেন, আমি জানি ছেদি তুমি बाबूजी के हुक्म से आसिएছো। उसके बाद पूछलेन आपके बाद। हमी बोला, माजी, आपके लिए हमार वीर बाबूजीर एमन हालत, আপনি ফিরে চলেন মা। চুপ সে বইঠে রইলেন। थोड़ा बाद কহিলেন, नहीं ছেদি, সো হয় না ছেদি। हमार हुक्म नहीं है, इख्तियार नहीं है, काली माई की हुक्म नहीं है। हुजूर, उनकी आँखों में पानी आसिए गেল। थोड़ा बाद কহিলেন, सुनो, कल हम एक खत लिखे देगा, वो खत लेके जाओ, बाबूजी के सब कुछ लिखे देंगे, तुम जाओ बाबूजी के दो और उनको कहो फिर शादी करने के लिए। একটু মোটা চিঠি হুজুর, তিনি রোজ লিখিয়েছিলেন। আমি ওই মোকামে ছিলাম। आँखों से देखा हुजूर। माईजी लिखलेन और काँदलेन। एक दफे चिठी लिखलेन, वो छिड़े दिलेन, फिर लिखलेन, घर से निकाललेन ना, रात में काली बाड़ी में जाइलेन ना। चिठी लिखा शेष करके उनको बूढ़ा बाप जी के दिलेन। उनी पढ़लेन और बोललेन, बेफायदा तुमी लिखले माई, রায়বাবু এই চিঠি ফেক দিবেন, ছিড়িয়ে দেবেন। আর মাইজি কইলেন, নেই বাপুজি, জরুর পড়বেন। কহিলেন, আপনি এখন সব কথা লিখিয়ে দিন। ও তো আমি লিখবে না।
उनके बापूजी तब और चिट्ठी लिख लेन। दोनों चिट्ठी एक करके लिफाफा बंदी करके हमको दिलेन और कहलेन, तुम जल्दी चले जाओ छेदी, सिपाही लोग के साथ गोरा साहब लोग के लड़ाई शुरू हो जाएगा, तुम जल्दी चले जाओ। और वही चिट्ठी लिए हम ही गेलाम जामाई बाबू के वहाँ। जामाई बाबू भी एक खत लिख दिया यहाँ के ठाकुर महाराज के देने के लिए। वो दोनों खत लिए हम ही हमार घर जाने के लिए চিঠি নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল ছেদি। হঠাৎ পথে গোলমাল শুনে থমকে দাঁড়িয়েছিল। লোকজন ছুটছিল। গোরাদের সঙ্গে সিপাহীদের হাঙ্গামা বেঁধেছে। ইংরেজ ক্যাপ্টেন কর্নেল নীলের কড়া হুকুমে সিপাহীদের ক্যান্টনমেন্টের মাঠে ডেকে তাদের অস্ত্র সমর্পণ করতে আদেশ দিয়েছিলেন। সামনে কামান বারুদে ঠেসে তৈরি করে রাখা হয়েছিল সাজিয়ে। বন্দুক বা হাতিয়ার কেড়ে নেওয়ার মতো অপমান আর নেই সৈনিক জীবনে, আর এর চেয়ে তাদের মৃত্যু ভালো। এক্ষেত্রে কামানগুলোর মুখের মধ্যে সিপাহীরা দেখতে পেয়েছিল আরও অন্য কিছু। সেটা এই গোরাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। পলাশির মাঠ থেকে যত লড়াই হয়েছে তারা হিন্দুস্থানের বুকে তার প্রায় প্রত্যেকটিতেই তারা ঠিক এই পথেই লড়াই ফতে করেছে। তবু তারা প্রথমে মাথা হেট করে তাদের হাতিয়ার নামিয়ে রেখেছিল। কিন্তু ক্যাপ্টেনের হুকুমে যখন গোরার দল সিপাহীদের নামিয়ে রাখা হাতিয়ার দখল করতে এগিয়েছিল তখন আর তারা স্থির থাকতে পারেনি। তারা লাফ দিয়ে পড়ে পরিত্যক্ত বন্দুক কুড়িয়ে নিয়ে শুরু করেছিল ফায়ারিং। মরতে যখন হবেই তখন লড়াই করেই মরবে, বিদ্রোহ করাই ভালো। কানে তাদের বেজে উঠেছিল নানা সাহেব তাঁতি আর তোপির আওয়াজ। সাধারণ মানুষ ছুটে পালাচ্ছিল। ছেদি তার বাড়ির পথে পড়েছিল এরই সামনে, এবং কিছু করবার আগেই একটা গুলি এসে লেগেছিল তার পায়ে। পড়ে গিয়েছিল উপর হয়ে। তখন রাত্রির অন্ধকার নামছে। ছেদি বীরেশ্বরবাবুকে বলেছিল, হুজুর, সেই আঁধিয়ারার মধ্যে পা টেনে টেনে এসে পৌঁছেছিলাম গলির মুখে। সেটা জামাইবাবুর বিমলাকান্তের বাড়ির গলি। সেইখানেই পড়েছিল সে। রাত কেতনা ঘড়ি মালুম নেই থা। কাশিতে সেদিন সন্ধে থেকে নহবত বাজেনি। কাঁসার ঘণ্টা যেমন বাজে তেমন করে বাজেনি। বিলকুল সব কিছু যেন বদলে গিয়েছিল সেই দিন। আর এরই মধ্যে দুজন দেশোয়ালি তাকে তার অনুরোধে পৌঁছে দিয়েছিল বিমলাকান্ত জামাইবাবুর মোকামে। তারপর 2 মাহিনা যে কিভাবে তার কেটেছে তা সে জানে না। বিমলাকান্তজি আর তার নতুন বহুজির তদারকিতে কবিরাজির দাওয়ায় কোনো রকমের ভালো হয়ে উঠল সে। কিন্তু তখন তার সর্বনাশ হয়ে গিয়েছে। 3 ব্যাটার ফাঁসি হয়ে গিয়েছে, ঘর দর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সে নিজে হয়ে গিয়েছে ল্যাংড়া। লাঠি ধরে সেই বানারস মুলুক থেকে কলকাতায় আসার তার ক্ষমতা ছিল না। হুজুর, আমার মগজ গিয়েছিল খারাপ হয়ে। দিন রাত কেঁদেছি। শেষে মাতাজি আমার খবর পেয়ে নিয়ে গিয়েছিল তার বাসায়। সেখানেই আমি এতদিন ছিলাম। এতদিন পর হঠাৎ শুনলাম কমলাকান্ত বাবুরা আসছেন বাংলা মুলুক, আর সঙ্গে আসছেন মাতাজি। ছেদি শুনে মাতাজিকে হাত জোড়ো করে বলেছিল, মাতাজি, এই গরিবকে তুমি নিয়ে চলো মাতাজি। আমি আমার হুজুরের কাছে বাহা দিয়েছিলাম। জান থাকলে আমি ফিরব, জান আমার আছে। কিন্তু কথার খিলাপির কসুর দিন দিন পখল হয়ে উঠছে। সে দোনা খদ আমার বাটুয়ার মধ্যে আজও আছে, আমি তাকে দিয়ে দেব। কথার খিলাপির কসুর থেকে আমি খালাস হয়ে যাব। বীরেশ্বর রায় চমকে উঠলেন। কমলাকান্ত? কমলাকান্ত ভবানী এসেছে? কোথায়? কমলাকান্ত বাবুজি আসিয়েছেন বিমলাকান্ত জামাইবাবুর আপনা বাড়ি শ্যামনগর।
আর মাইজি চলিয়ে গেলেন উনার পিতাজি সাদমে। কোথায়? জয়নগরের বাড়িতে? না হুজুর, कोई দা জাগা, ওহায় এক ভারী কালী মন্দির আছে। বীরেশ্বর রায় চুপ রইলেন। তারপর বললেন, চিঠিগুলো কই? যেই চিঠির কথা বলছিলে? ছেদি চিঠিগুলো বের করে দিল। মোটা চিঠি বটে, কাগজগুলো পুরনো আর ময়লা হয়ে গেছে। এই সেই চিঠি সুলতা। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।